দেখুন সোমনাথবাবু, আমার তো মনে হচ্ছে না যে আপনার স্ত্রীর কোনো রকম শারীরিক অসুস্থতা থেকে এরকমটা হচ্ছে। হয়তো কোনো কারণে উনি ভীষণ রকমের মেন্টাল শক পেয়েছেন, তাই ওনার বাক শক্তি হারিয়ে গেছে। অথবা এটাও হতে পারে যে উনি হয়তো কথা বলতে চাইছেন না, বা কথা বলার ইচ্ছে শক্তিটা হারিয়ে ফেলেছেন। তাহলে এখন আমাদের কি করণীয় ডাক্তারবাবু? আপনি ওনাকে কোনো ভালো নিউরো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যান। আই থিঙ্ক বেটার ট্রিটমেন্ট হবে। ডাক্তারবাবু, শহরের সবথেকে বড় নিউরো সার্জনকে দেখিয়েছি, তিনি কোনো প্রেসক্রিপশনই করেননি। তিনি তো প্রথমেই হাল ছেড়ে দিয়েছিলেন। না না, ইটস নট এনি কাইন্ড অফ ডিজিজ। আমার 25 বছরের ডাক্তারি জীবনে এরকমটা কখনো দেখিনি। আই থিঙ্ক এটা আপনা আপনি ঠিক হয়ে যাবে। উনি কেন গুম মেরে বসে আছে সেটা চিকিৎসা বিজ্ঞান নয়, উনিই বলতে পারবেন, অবশ্য যদি বলতে চান তবে। আচ্ছা, আমারও কিন্তু তেমনটাই মনে হচ্ছে। আচ্ছা, এটা কবে থেকে হচ্ছে যেন বললেন? এই সপ্তাহখানেক হবে, মানে পল্লবী ওর বাপের বাড়ি থেকে ফিরে আসার পর থেকেই। ওখানে থাকতেই সমস্যাটা শুরু হয়েছে। আপনি ওনাকে আরেকবার সেখানেই নিয়ে যান। সমস্যাটা যেখান থেকে শুরু হয়েছে হলেও হতে পারে যে সেখানেই তার সমাধানটা লুকিয়ে আছে। আচ্ছা ঠিক আছে, তাই করি তাহলে। হ্যালো বন্ধুরা, আজ আমি মেলবেট নামে কি যে হলো? দিব্যি ভালো মেয়ে, দিব্যি হাসি মুখে আমার বাড়িতে এলো, তার মধ্যে দিয়ে যে কি ঘটে গেল ভগবান জানে। কোনো ডাক্তারই কিছু করতে পারলো না বাবা। না, অনেক ডাক্তার দেখিয়েছি, সবাই ঘুরিয়ে ফিরিয়ে একই কথাই বলছে। শেষ যে সাইকিয়াট্রিস্টটা দেখালাম তিনিই বললেন আরেকবার এখানে নিয়ে আসতে, তাই নিয়ে এলাম। ভালোই করেছো, এখানে কদিন থাকুক, দেখা যাক যদি কিছু। তা বাবা, বলছিলাম যে তুমিও না হয় ওর সাথে কদিন থেকে যাও। হ্যাঁ, আমিও তাই ভাবছি। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও রাঘব। আমি তোমার কাছে যাব। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। পল্লবী, এসব কি বলছো তুমি? পল্লবী, পল্লবী, পল্লবী কথা বলছে, কিন্তু এসব কি বলছে ও? রাঘবের কাছে যেতে চায়। কে রাঘব? জানতে হবে তো। রাঘব? না না, ওই নামে তো আমরা কাউকে চিনি না। পল্লবীও ওই নামে কাউকে চেনে বলে তো আমাদের জানা নেই। ও হয়তো ঘুমের ঘোরে ভুল বকেছে, কিন্তু মেয়েটা কথা বলেছে। হ্যাঁ, সেটা শুধু ওই ঘুমের ঘোরেই। সকালে উঠে আবার জিজ্ঞেস করেছি, একটা শব্দও আর মুখ থেকে বেরোয়নি। তার মানে ও চাইলেই কথা বলতে পারে, কিন্তু বলতে চাইছে না। কিন্তু মেয়েটা যে কিছু খাচ্ছে না, এরকম চলতে থাকলে ও বাঁচবে কি করে? পল্লবী, চলো আমরা একটু বেরিয়ে আসি। সকালবেলা ঠান্ডা হাওয়ায় তোমার ভালো লাগবে। চলো, যাবে? বাহ, এই তো, চলো। আচ্ছা পল্লবী, তোমার মনে আছে বিয়ের পর যখন আমরা এই মাঠের রাস্তা দিয়ে যেতাম, তুমি কেমন সুন্দর গান করতে? সেই গানটা আজকে আরেকবার করো না, ভীষণ শুনতে ইচ্ছে করছে। কি হলো, করবে? এমন চুপ করে থেকো না পল্লবী, কিছু তো বলো পল্লবী। মাঝরাতে বিছানায় পাশে হাত পড়তেই চমকে উঠলাম। খালি বিছানায় হাত ঠেকলো। পল্লবী কোথায় গেল? এ কি, রাত 2:30 বাজে, পল্লবী এত রাতে কোথায় গেল? দমকা হাওয়ায় জানলাটা খুলে গেছে কখন জানি না। সেই খোলা জানালা দিয়ে দেখলাম পল্লবী হেঁটে চলেছে একা। ভয়ে আমার গা শিউরে উঠল। পল্লবী! পরিমরি করে দরজা খুলে বাইরে বেরিয়ে ছুটে গেলাম সেই দিকে। হঠাৎ মনে হলো, না, ওকে থামালে চলবে না, আজকে আমাকে রহস্যভেদ করতেই হবে। কোথায় যাচ্ছে পল্লবী? আমাকে চুপি চুপি ওর পেছন নিয়ে দেখতে হবে। ওকে অনুসরণ করে হাঁটতে থাকলাম। হাঁটতে হাঁটতে পল্লবী গ্রামের সীমানার কাছাকাছি চলে এলো। সামনে দিয়ে বয়ে চলে গেছে একটা বাওর, তার পাশেই একটা জঙ্গল। অবাক হয়ে দেখলাম সেই জঙ্গলের দিকে হেঁটে যাচ্ছে পল্লবী। আমার কি এবার ওকে থামানো উচিত? না না না, এখন ওকে আটকালে রহস্যটা রহস্যই থেকে যাবে। দেখি ও কি করে। আমি ওর পেছন পেছন ঢুকলাম জঙ্গলের ভেতর। একটা গাছের আড়ালে লুকিয়ে থেকে আমি দেখতে থাকলাম সবটা। পল্লবী মাটিতে বসে একটা ঝোপের ভেতর থেকে মাটি খুঁড়তে থাকলো। তারপর সেই কবরের ভেতর থেকে সোজা হয়ে উঠে দাঁড়ালো একটা শরীর।
একটা ক্ষতবিক্ষত নারী শরীর। এমন বিভৎস সেই রূপ দেখলেই শরীরটা শিউরে ওঠে। একটা কালো ছায়া পল্লবীর শরীর থেকে বেরিয়ে ওই নারকীয় দেহটায় প্রবেশ করলো, আর সাথে সাথে পল্লবী ধপাস করে মাটিতে লুটিয়ে পড়ল। ওই নারকীয় মৃত শরীর এবার যেন জীবন্ত হয়ে উঠছে। তারপর ফেটে পড়ল বিকট এক অট্টহাসিতে। আমি এবার প্রতিশোধ নেব। আমি আসছি রাঘব, আমি আসছি। এরপর চোখের নিমেষে বনের ভেতর অন্ধকারে কোথায় যেন মিলিয়ে গেল। আমি দৌড়ে গেলাম ঝোপের মধ্যে। পল্লবী, পল্লবী! হ্যাঁ, এ কি? ও মাগো, হ্যাঁ, আমি এখান থেকে এখনো বাড়ি যাইনি। কতক্ষণ হয়ে গেল? আর আর তুমি কখন এলে? পল্লবীর কথাগুলো আমি বুঝতে না পারলেও এটা বুঝলাম যে গড়বড় কিছু একটা আছে। পল্লবী যে আবার স্বাভাবিক হয়ে উঠেছে সেটাও বুঝতে পারলাম। পল্লবী, তুমি এখানে কখন এসেছো? আমি তো আজ বিকেলেই এসেছিলাম ওই বাউরের পাড় থেকে কলমি শাক তুলতে। তারপর তারপর বৃষ্টি নামলো বলে আমি একটু এখানেই দাঁড়িয়েছিলাম গাছের নিচে। তখনই আমার মাথাটা যেমন কেমন একটা ঘুরে উঠল। তারপর তারপর যে কি হলো আমার আর কিছু মনে নেই। আমি সেই তখন থেকে এখানে এমনই পড়েছিলাম। কি হলো বলো? না না, তুমি আগে বাড়ি চলো, বাড়িতে গিয়ে সব বলবো। বাড়ি যখন পৌঁছালাম তখন ভোর হয়ে গেছে। আমাদের দুজনের বাড়িতে না থাকার খবর বাড়ির মানুষ জেনে যাওয়ায় এখন বাড়ির বাইরে রীতিমতো শোরগোল বেঁধে গেছে। এইভাবে কাউকে কিছু না বলে তোমরা কোথায় চলে গিয়েছিলে? বাবা, আর চিন্তার কিছু নেই। আপনার মেয়ে এখন পুরোপুরি সুস্থ। এই তো, মেয়ে আমার কথা বলেছে। দেখো, আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। তোমরা কি আমাকে বলবে আমার কি হয়েছিল? আমি বলছি, তোমারও সবটা জানার অধিকার আছে। পল্লবী, তোমাকে তোমাকে ভূতে ধরেছিল। ও মাগো, এ কি বলছো তুমি? ঠিকই বলছি, শোনো। ও মাগো, আমার তো বন বন করে মাথা ঘুরছে। ও সতীশ কাকা, খবর শুনেছো? কি খবর চন্দন? আরে মতি মস্তান আর তার 3 সাগরেদ মার্ডার হয়েছে তো। বলিস কি, কখন? এই তো কাল ভোর রাতে হবে হয়তো, ওদের ডেরাতেই। যাও গিয়ে দেখো গে, কি বিভৎস ব্যাপার। হ্যাঁ, সব কটার ঘাড় মোটকে মেরে রেখে গেছে কেউ। মানুষ না, যেন ভূতে এসে খুন করে গেছে। তাই হবে বোধহয়। কোন মানুষের সাধ্যি আছে যে মতি গুন্ডার গায়ে হাত দেবে? যাক, ভালোই হয়েছে। বদমাইশটা যা অত্যাচার করতো মানুষের ওপর। আমার কিন্তু একটা জায়গাতে খটকা লাগলো। কাল রাতে সেই পিশাচিনী বলেছিল, আর সেই রাতেই এই হত্যাকাণ্ড ঘটল। তাহলে কি ঘাড় মোটকে 4 জন দাগি গুন্ডাকে খুন করবার সাহস কোনো মানুষের হতে পারে বলে মনে হয় না। আচ্ছা, তোমরা ঘরে যাও, আমি একটু আসছি। ও মাগো, তুমি আবার এখন কোথায় যাবে? আসছি এক্ষুনি। যাও, তোমরা গিয়ে আর একটু ঘুমিয়ে নাও। মতির ডেরা এসে দেখলাম সত্যিই ভয়ঙ্কর মৃত্যু ঘটেছে 4 জনের। ভিড় করে আছে এলাকার লোক, তারা বলা বলি করছে। বুঝলি পটলা, এই জন্যই বলে পাপ কখনো বাপকে ছাড়ে না। ধর্মের কল বাতাসে নড়ে, বুঝিস? কত মায়ের কল খালি করেছে ওই মতি, তাই তো এই দুর্গতি। হ্যাঁ, এই সেদিনও তো অত ভালো একটা ছেলেকে খুন করলো। কে, রাঘবের কথা বলছিস? হ্যাঁ, ভারী ভালো ছেলে ছিল রে। ওর বউডারে রাতের বেলা 4 জন মিলে টেনে নিয়ে গিয়ে কি যে করলো, তারপরে আর কোনো খোঁজই পাওয়া গেল না। এইবার আমার কাছে সবটা জলের মতন পরিষ্কার হয়ে গেল। পল্লবীর শরীরে যে আত্মাটা ভর করেছিল সে তাহলে ওই রাঘবের বউ। মতি আর তার সাগরেদরা মিলে তার সর্বনাশ করে তাকে পুঁতে দিয়েছিল বাওরের পাশের ওই জঙ্গলের ঝোপের মধ্যে। তখন থেকে সে প্রেতাত্মা হয়ে থেকে গেছিল বাওরের পাড়ের ওই জঙ্গলে। হয়তো একটা শরীর খুঁজছিল ধারণ করবার জন্য। পেয়ে গেল পল্লবীকে। পল্লবীর সাহায্যে ও নিজের সমাধিস্থ পচা গলা শরীরটাকে কবর খুঁড়ে বার করে তার ভেতরে প্রবেশ করে, আর তারপর নিজের আর তার স্বামীর মৃত্যুর বদলা নেয়। জমায়েত লোকেরা কেউ জানে না সত্যিটা। আমি একমাত্র সেই ঘটনার জীবন্ত সাক্ষী। দরকার নেই সবার সবটা জানবার।